এত টেনশন আর নিতে পারছি না, কবে জানি পাগল হয়ে যায়, আল্লাহই ভালো জানে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হঠাৎ করেই আপনাদের ভাইয়া বলছে যে কক্সবাজার যাবে, তো ফ্যামিলি নিয়ে যাবে। ভেবেছিলাম তারা অফিস কলিগরাই যাবে, কিন্তু সে বলছিল যে না, ফ্যামিলি নিয়ে যাব। তো সেই জন্য ভাবলাম আমার জন্য আমি একটা ড্রেস করি। তো কক্সবাজারে পানিতে নামলে দেখা যায় একটু লং টাইপের গাউন হলে বেশি ভালো হয়। তো সেজন্য ভাবলাম আমি একটা গাউন নিজেই তৈরি করি। তো মার্কেটে একটা গাউন কিনতে গেলে দেখা গেছে অনেক টাকা পড়ে যায়, অনেক খরচও পড়ে যায়। আর ইমার্জেন্সি যেহেতু, তো ভাবলাম আমার ঘরে যেহেতু কাপড় আছে, তাহলে আমি নিজেই তৈরি করি। এই গাউনগুলো যদি জর্জেট বা অ্যালেক্স জর্জেট, মানে যে কোনো সিল্ক টাইপের কাপড় দিয়ে করলে বেশি সুন্দর লাগে। তো আমার কাছে তো সিল্কের কাপড় ছিল না, তাই ভাবলাম আমার ঘরে যেহেতু 2.5 হাত বহরের গজ কাপড় আছে, তো এটা দিয়েই আমি আমার জন্য একটা ড্রেস করি। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই ডিজাইনের একটা ড্রেস করব, ড্রেস বা বোরখা যেটাই হোক করব। তো অবশেষে যেহেতু সুযোগটা পেয়েছি, তো ভাবলাম এখনই আমি এই ড্রেসটা করি। তো এইখানে আমি আমার গাউনটা 48 ইঞ্চি লম্বায় বানাবো, তাই নিচের 3টা লেয়ারের জন্য আমি 12 ইঞ্চি করে নিয়েছি। তো 12 ইঞ্চি করে নেওয়ার পরেও কিন্তু সাইড থেকে জোড়া দিয়ে দিয়ে সাইডের চওড়াটা আমার বাড়াতে হবে, যাতে করে বেশি মানে কুচিটা বেশি হয়। তো আমার এই ড্রেসটাতে আমি পরিহাতা দিব। তো অনেক দিন ধরেই আমার একটা পরিহাতা করে জামা পরার অনেক ইচ্ছে ছিল, তো ভাবলাম এইটার মধ্যেই করি, ভালোই হবে। যেহেতু এগুলো গজ কাপড়, বহরে বড়, তারপরে আবার আমার কাছে পুরো একটা থান ছিল। আর হ্যাঁ, এই পুরো ড্রেসটাতে কিন্তু আমার পুরো 3.5 গজ কাপড় লেগেছে, যদিও কুচি কম হয়েছিল। তো যদি আপনারা কুচি বেশি দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই 4 গজ কাপড় নেবেন 2.5 হাত বহরের। আর যদি 2 হাত বহর দিয়ে করতে চান, সেক্ষেত্রে কিন্তু 5 গজ কাপড় লাগবে এই ড্রেসটা করার জন্য। কুচি যত বেশি দিবেন, মানে কাপড় তত বেশি লাগবে। আপনি যদি অল্প কুচি দিয়ে পরতে পারেন, সেক্ষেত্রে কাপড় কম দিয়েও তৈরি করতে পারেন। তো এই যে এইভাবে 3টা লেয়ার সিরিয়ালে বসবে কুচি কুচি দিয়ে। তো এটা একদম সহজ। আর লম্বাটা তো বলেই দিলাম। এরপরে আমি বডি পার্টটা কেটে নেব। আর এই যে নাম্বার দিয়ে নিচ্ছি সিরিয়ালে কোনটা কোনটা হবে। তো এই ড্রেসটা আমি একদম ইমার্জেন্সি ভাবে সেলাই করব, কেননা আমার হাজবেন্ড হঠাৎ করেই বলছিল যে যাবে। কারণ এর আগে বারবার বলছিল যাবে, কিন্তু শিওর বলছিল না। তো শিওর না হয়ে আসলে আমি কিভাবে প্রস্তুতি নিব আর কি। তো অবশেষে সে আমাকে শিওরভাবেই জানালো যে সে যাবে। তো আর এর জন্যই আমি একটু আর্জেন্ট করে ড্রেসটা তৈরি করছি। আর এরপরে কিন্তু আমরা একটু মার্কেটেও যাব, আমার একটু ব্যাংকেও কাজ আছে। তো ওই যে বললাম, টেনশনের শেষ নাই। আর এত এত টেনশন করতে করতে আমি কোন দিন জানি পাগল হয়ে যাই, এটাই সত্যি কথা। মাঝে মাঝে মানে মাথাটা হ্যাং হয়ে যায়, যে আসলে কোনটা করব সেটাই বুঝে উঠতে পারি না। আর মানে এত ধরনের টেনশন করলে যে কোনো মানুষই অসুস্থ হয়ে পড়তে পারে। তো ব্যাংকের কাজ, ব্যাংকে একটুখানি যেতে হবে, এর জন্য তাড়াহুড়া করে আমার রান্নাটাও করতে হবে, আর এই যে ড্রেসটাও সেলাই করব। এছাড়াও পার্সেল ডেলিভারি নিয়েও অনেক টেনশনে ছিলাম। আমার আপুদের সাথে তো আমি এটা শেয়ারই করেছিলাম যে পার্সেলটা নিয়ে কতটা টেনশনে ছিলাম। তো অবশেষে পার্সেলটা পাওয়া গিয়েছে, এবং যেই আপু অর্ডার করেছিলেন সেও পার্সেলটা হাতে পেয়েছেন। তবে 7 দিনের মাথায় গিয়ে পার্সেলটা আমার ডেলিভারি কমপ্লিট হয়েছে আর কি। তো আমি তো ভেবেছিলাম পার্সেলটা মনে হয় ওরা হারিয়েই ফেলেছে, মানে এইরকম একটা ভয় কাজ করেছিল। তারপরে দেখলাম যে না, তারা আমাকে দেখালো, বললো যে এটা কি আপনার পার্সেল কিনা। তারপরে আমি বললাম যে হ্যাঁ, এটা আমারই পার্সেল। যেহেতু আমি সবকিছু লিখে দিয়েছিলাম, আপুর নাম লিখেছিলাম, আর যেহেতু আমারই হাতের লেখা, তাহলে আমি তো অবশ্যই বুঝতে পারবো। তো যাই হোক, আপু তো হাতে পেলো আর কি। পাওয়ার পরে আমি একটু টেনশন মুক্ত হয়েছি। তো হয়তো বা আর কখনো স্টেট ফার্স্ট কুরিয়ারে আমার পার্সেল ডেলিভারি দেওয়া হবে না। এরপরে আমি দেখি রেডেক্স অথবা পাঠাও, এই দুইটার একটার মধ্যে আমি ডেলিভারি করব। আগে যখন আমি পার্সেল ডেলিভারি করতাম, তখন আমি সবসময় রেডেক্সেই ডেলিভারি করতাম। আর প্রচুর ড্রেস আমি রেডেক্সে ডেলিভারি করেছি, আমার কোনো পার্সেলে কোনো ঝামেলাই হয়নি। প্রতিটা পার্সেল একদম টাইম মতো পৌঁছে গিয়েছে, তারা পেমেন্টও টাইম মতো দিয়ে দিয়েছে।
তবে মানে তখনকার সময় ডেলিভারি চার্জটা একদম ঠিক মতোই ছিল, কিন্তু ইদানিং দেখলাম যে তাদের ডেলিভারি চার্জটা অনেক বেশি, মানে ঢাকার বাহিরে, নারায়ণগঞ্জের বাহিরে প্রায় 160 থেকে 170 টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ পড়ে যায়। মানে ছোট একটা পার্সেলও যদি পাঠাই সেখানে 160-170 টাকা ডেলিভারি চার্জ নেয়। তো এত টাকা ডেলিভারি চার্জ তো কখনোই কাস্টমার দিবে না, তাই না? তারপরেও আমি ভেবেছি যে একটা পার্সেল হলেও আমি রেডেক্সে এবার ডেলিভারি করে দেখব, না হয় নিজের একটুখানি লসই হলো। তারপরেও কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ বেশি চাওয়াটাও একটু ঝামেলার ব্যাপার। তো যাই হোক, এখানে আমি কাপড়গুলো কেটে নিয়েছি, এখন সেলাইটা করব আর লেস দিয়ে একটুখানি ডিজাইন করব। তো লেস দিয়ে ডিজাইন করার পরিকল্পনা ছিল না, পরে ভাবলাম যে লেস যেহেতু ঘরে আছেই তো আমি এটা লাগিয়ে দিই। আর এটা দিয়ে একটু গলার মধ্যেও ডিজাইন করব, বুকে বডিতেও ডিজাইন করব, আবার নিচেও ডিজাইন করব। তো এই ডিজাইনে আমি একটা বোরখাও সেলাই করব। আর এই গাউনটা কিন্তু বোরখার কাজই করবে, কেননা এটা পুরো 48 ইঞ্চি দিয়েছি। মানে বোরখাতে যেহেতু 50-52 আমার মানে 52 পর্যন্ত পরা লাগে, তো সেখানে 4 ইঞ্চি নিচে হলে কিন্তু বেশি শর্ট হবে না। তো বোরখার বদলে এইরকম জামাগুলো কিন্তু পরা যায়। তো দেখেন, নিজের ঘরে কাপড়, তারপরে নিজে ট্রেলার, আর এর জন্য আমার মার্কেটেও দৌড়াতে হলো না আর ট্রেলারের কাছেও দৌড়াতে হলো না। আর এত ইমার্জেন্সি ভাবে কিন্তু কোনো ট্রেলার ড্রেস তৈরি করে দিবে না। তো নিজে মানে কাজ জানলে তাহলে কতটা সুবিধা। এদিকে মা মেয়ে দুইজনই ঠান্ডা লেগে বসে আছি, জানি না কি হবে। তো ওইখানের অবস্থা কিরকম তাও বুঝতে পারছি না, মানে ঠান্ডাটা কিরকম হবে আর কি। আমার ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকে আমি ভেবেই নিয়েছিলাম যে হয়তোবা আমার আর কখনোই কোথাও যাওয়া হবে না, মানে দূরে কোথাও হয়তোবা বেড়াতে যাওয়া হবে না। অনেক ইচ্ছে ছিল যে কক্সবাজার যাব, কিন্তু ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকেই মানে এরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে ফেলেছিলাম। কিন্তু কি জানেন, সব কিছুই আল্লাহ তাআলার উপর নির্ভর করে, তিনি চাইলে আসলে সব কিছুই সম্ভব। যেটা আমি আমার চিন্তা ভাবনা থেকেই বাদ দিয়ে দিয়েছিলাম, আর সেটা হঠাৎ করেই আমার হাতের নাগালে চলে এলো, এইরকম আর কি। আসলে আল্লাহ তাআলা মানুষের জীবনে এমন কিছু নির্ধারণ করে রাখে যেগুলো মানুষের কল্পনা এবং চিন্তা ভাবনার বাইরেই থাকে। আমার ছেলে অসুস্থ হওয়ার পর থেকে আমাদের দুইজনারই, ছেলের বাবা এবং আমার দুইজনারই চিন্তা ভাবনা বাদ হয়ে গিয়েছে যে আমরা দূরে কোথাও যেতে পারবো এরকম। যদিও যাই, হয়তো বা সকালে গিয়ে আমাদের আবার রাতেই চলে আসতে হবে, এইরকম একটা পরিস্থিতি। আবার কোথাও গেলে দেখা গেছে আমি যেতে পারলে সে যেতে পারবে না, সে যেতে পারলে আমি যেতে পারবো না, মানে কাউকে না কাউকে ছেলের পাশে থাকতেই হবে। তো এখন হয়তো বা অনেকেই চিন্তা করছেন যে তাহলে এখন কিভাবে যাচ্ছি, যে মানে আমরা সবাই কিভাবে যাচ্ছি, ছেলের বাবা এবং আমি এবং আমার মেয়ে, আমরা তিনজন যাব। তো ছেলেকে রেখে যাব। ছেলের কাছে ছেলের দুই চাচা এবং দুই চাচি আসবে, তো ওরাই ওকে ওর দেখাশোনা করবে। আর হ্যাঁ, আমার ছেলের বাবা কিন্তু ওনার দুই ভাইয়ের সাথেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। তো তারাই আমাদেরকে সাহস দিয়েছে, বলেছে কোনো চিন্তা করবেন না, আমরা দেখব, আপনারা ঘুরে আসেন। তো এইরকম ভরসাবান মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন, অনেক, কিন্তু আমি ভাগ্য করে এইরকম মানুষ পেয়েছি যারা সব সময় আমার বিপদে, ভালো থাকা ভালো না থাকা সব দিকেই তারা সব সময় আমার পাশে আছে, এবং আমার বিশ্বাস যে সারা জীবন ওরা সব সময় আমার পাশে থাকবে। তারপরেও কেন জানি একটু টেনশন কাজ করছে ছেলেকে নিয়ে, আবার মেয়েকে নিয়েও অনেক টেনশন হচ্ছে, কেননা মেয়েটার ঠান্ডা লেগে আছে, তাছাড়া ও অনেকটাই ছোট। তো ওইখানকার আবহাওয়াটা ও মানে মানতে পারবে কিনা, সহ্য করতে পারবে কিনা। তারপরে আবার ছেলেটাকেও রেখে যাব, দেখা যাচ্ছে আমরা ওকে যেভাবে মানে ওর কাজগুলো করি, মানে ওর সব কিছু করি, তো সেটা দেখা গেছে হয়তো ওরা অতটা ভালো করে বুঝবেও না। তারপরেও আপনাদের ভাইয়া আমাকে বুঝিয়েছে যে তুমি চিন্তা করো না, আমি ওদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে যাব, তাহলে ওরা সুন্দরভাবেই সবকিছু করতে পারবে। মানে আমার ছেলে দেখা যায় ওর সারা শরীরে জায়গায় জায়গায় ব্যথা, দেখা যায় ওকে উঠানো, কোলে নেওয়া, তারপরে ওয়াশরুমে নেওয়া, তারপরে মুখ ধোয়ানো, তো এই ব্যাপারগুলো দেখা যায় অনেকটাই কষ্ট হয়ে যায়। মানে একটু এদিক সেদিক হলেই দেখা যায় ও শরীরে ব্যথা পায়। তো এইগুলা নিয়ে আর কি একটু টেনশন হচ্ছে। ছেলেকে রেখে মেয়েকে নিয়ে এত দূরে যাচ্ছি, তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে গিয়ে আবার ঠিকভাবে ফিরে আসতে পারি। যাই হোক, ড্রেসটার বিষয়ে একটু বলি। এখানে আমি গলায় আটকে নিয়েছি। ইদানিং কিন্তু লেস দিয়ে এইভাবেই গলায় ডিজাইন করে দেখলাম, তো
তো ভাবলাম আমার একটা ড্রেসে আমি এভাবে লেস দিয়ে ডিজাইন করি, মানে যেটা গলার উপরে থাকবে আর কি। তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর বডি পার্টটার যে গলার অংশটা তো আমি সেলাই করে নিয়েছি, এরপরে আমি কুচিগুলো সেলাই করে নিব। আর কুচিগুলো প্রথমে বডির সাথে একটা লাইন কুচি দিব, তারপরে লেয়ারে লেয়ারে প্রত্যেকটা লাইন আমি কুচি করে নিব আগে। এই ডিজাইনটা কিন্তু বাচ্চাদের ড্রেসে করলেও অনেক সুন্দর লাগে, আবার মা মেয়ে কিন্তু ম্যাচিং করে এরকম একটা ড্রেস করলেও অনেক সুন্দর হবে। তবে আমি মেয়ের জন্য এরকম ড্রেস করলাম না, কেননা ওইখানে যেহেতু প্রচুর ঠান্ডা, এরকম সুতি ড্রেস ওকে পরানো ঠিক হবে না। ওইখানে বেশিরভাগ দেখা যাবে ওকে আমি মোটা কাপড়ই পরাবো, টি শার্ট এই ধরনের ড্রেসই পরাবো, তাই আর ওর জন্য জামা করিনি। তো শীতের শুরুতে মেয়ের জন্য যে শীতের কাপড়গুলো এনেছিলাম সেগুলো দেখা গেছে যে রেগুলার ইউজের ফলে একটুখানি নষ্ট হয়ে গিয়েছে আর কি। তো এর জন্য আবার নতুন করে আরো কিছু ড্রেস নিয়ে আসবো মার্কেট থেকে। তো আর এমনিতে ওর বাবা ওর জন্য কিছু জ্যাকেট, জিন্সের প্যান্ট আর মানে এই টুকটাক সেও নিজে নিয়ে এসেছে, আর আরো কিছু আমিও নিয়ে আসবো। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি প্রত্যেকটা কুচি লেয়ারে লেয়ারে দিয়ে নিয়েছি, মানে কোমরের সাথে যে কুচিটা দিয়েছি সেম ভাবে নিচের কুচিগুলো আমি লেয়ারে লেয়ারে দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, প্রতিটা পার্টে কিন্তু সাইড দিয়ে বহরে জোড়া দিয়ে দিয়ে একটু বাড়িয়ে নিতে হয়েছে, যেহেতু কুচি যত বেশি দিব তত বেশি কাপড় লাগবে। আর এই যে আমি প্রত্যেকটা জোড়ার মধ্যেই এই লেসটা দিয়ে নিচ্ছি। তো জোড়ার মধ্যে লেসটা দিলে এটার সৌন্দর্যটা কিন্তু আরো বেড়ে যায়। আর এইখানে কালারগুলো কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে আছে, কিন্তু এই ড্রেসটা বাস্তবে এত সুন্দর লাগছিল, মানে একদম গাঢ় কালো, মানে কুচকুচে কালো রঙের উপরে যেই রানী গোলাপি যে লেসটা, এটা কিন্তু অনেক সুন্দর লাগে। তাছাড়া যেহেতু কাপড়টার মধ্যে একটু গোলাপি রঙের ফুল ছিল, তো সেজন্য কিন্তু আরো বেশি ফুটে উঠেছে লেসটা। তো আমার এই ড্রেসটাতে সম্পূর্ণ 3.5 গজ কাপড় লেগেছে, এটা কিন্তু 2.5 হাত বহরের কাপড়। আর লেস লেগেছে পুরো 5 গজ, পুরো 5 গজ লেসই আমার এই ড্রেসটাতে লেগেছে। এখানে কুচির যে জয়েন্টগুলো সেখানে দিয়েছি, এছাড়াও আমি হাতায়ও কিন্তু এই লেসটা লাগিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ 8 ইঞ্চি, মানে 48 ইঞ্চি লম্বায় হয়েছে। আর এটা যদি 2 হাত বহরের কাপড় দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু 5 গজ কাপড় লাগতে পারে। আর এই কাপড় দিয়ে যদি করেন, কুচি যদি বেশি দিয়ে আরো বেশি ঘের দিয়ে পরতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 4 গজ কাপড় নেবেন। আর এই যে আমার ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর হাতাটা পরি হাতা দেওয়ার কারণে কিন্তু 3.5 গজ লেগেছে। যদি সোজা হাতা দিতাম তাহলে কিন্তু আমার 3 গজ কাপড়ই হয়ে যেত। আমার এই হাতার জন্যই আধা গজ কাপড় বেশি লেগেছে। আর এই পরি হাতার কেউ যদি করতে চান 3 পিস দিয়ে করতে যাবেন না, কেননা 3 পিস আর হাতা এত বড় হয় না। তো এই হাতাগুলো পরতে চাইলে অবশ্যই গজ কাপড় দিয়ে করবেন, তাহলে বেশি ভালো হবে। আর আমার এই ড্রেসটা কিন্তু কুচি একবারে খারাপও হয়নি, ভালোই হয়েছে, তবে আরো বেশি কুচি দিলে আরো বেশি সুন্দর লাগে। তো যাই হোক, ড্রেসটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে রান্না বান্না করব। রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য আজকে আমি গরুর মাংস রান্না করব। রাতেই গরুর মাংস নামিয়ে রেখেছিলাম, যেহেতু সকাল সকালেই আমাদের একটু বাইরে বের হতে হবে, তো সেই জন্য রান্নাটা বসিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি গরুর মাংসটা সবসময় প্রেসার কুকারেই রান্না করি, কেননা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, কক্সবাজার যাওয়ার পরে তো অবশ্যই ভিডিও করব, তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ড্রেসটা পরেই যেহেতু আমি যাব। তো এই তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু গরুর মাংস রান্না করার সময় আগে একটুখানি মশলাটা কষিয়ে নিই, তারপরে মাংসটা দিয়ে হালকা অল্প একটুখানি ঝোল দিই। যেহেতু প্রেসার কুকারে ঝোল টানে না, মানে টানেই না বলতে গেলে, তো সেই জন্য পানিটা খুবই কম পরিমাণে দিতে হয়। তো ঝোলটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে নিব। 2 ছেলে মেয়ের জন্য আমার মাংসটা সবসময় একটু বেশি সিদ্ধ করতে হয়, সেজন্য আমি 20টা সিটি দেই।
তো সিটি 20টা সিটি দেওয়ার পরে আমি আলু দিয়ে 5টা সিটি দিই, তারপরে এটা নামিয়ে ফেলি। আর এই তো রান্নাবান্না শেষ করেই মেয়েকে নিয়ে চলে গিয়েছি মার্কেটে, মানে ব্যাংকে যাব আর কি। তো চাষারা দাঁড়িয়েছিলাম দেবরের জন্য। তো এই দেখেন দেবর এসেই কিন্তু মেয়েকেও কোলে নিয়েছে আর আমার ব্যাগটাও জোর করে হাতে নিয়েছে, মানে বলছিল আপনার এত কষ্ট করার দরকার নাই, আপনি আমার পিছনে থাকেন। তো আমার মেয়েটা কিছুক্ষণ মাশাআল্লাহ ভালোই ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ওর বিরক্ত শুরু হয়ে গিয়েছে। আর এই যে ব্যাংকে এসে খুবই বিরক্ত করছিল। তো ব্যাংকের কাজ শেষ করেই কিন্তু আমরা মার্কেটে গিয়েছিলাম, আর মার্কেটের কোনো ভিডিওই আর শ্যুট করতে পারিনি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।